নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে 7 শ্রমিক আহত, ঢাকা মেডিকেলে ভর্তি। সিলেট হাইটেক পার্কে নানা অব্যবস্থাপনা, প্লট বরাদ্দ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানই কাজ শুরু করেনি। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে 7 জন শ্রমিক আহত হয়েছে। সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিচয় গার্মেন্টসে এই দুর্ঘটনাটি ঘটে। শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরনো, মালিকপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায়। সকালে শ্রমিকরা কর্মরত অবস্থায় বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে নারী শ্রমিক সহ 7 জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। সমস্যা যাই না, ও আজকে তারা কেন কোম্পানি খোলা রাখলো? আগে বয়লার ঠিক করাইতো, পরে শ্রমিকও দেয়া কাজ করাইতো। শ্রমিকের জীবনের কি কোনো দাম নাই? কালকে লাঞ্চের বেলা বয়লারটা নষ্ট, বয়লার বাসটি কালকে সমস্যা পুরো ধুয়ে বইরা গেছিল। পয়টা হালকা জোড়া তাল দেওয়া ঠিক করে দিছে, পরে কইছে চালাইতে পারে। চালানোর পর আজকে সকালবেলা ডিউটি দেখছি, বয়লার ছাড়ার পর এলো যে সময় কাজটা ধরবো, বয়লার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পরে চারিদিকে অন্ধকার আছে। এখনও প্রাণ আছে সিলেটের হাইটেক পার্কের, তবে সরকারের যথাযথ দৃষ্টি না পেলে বিফলে যেতে পারে উত্তর পূর্বাঞ্চলের প্রযুক্তি বাণিজ্যের বিশাল সম্ভাবনা। ব্যবস্থাপনা সংকটে পার্কে প্লট বরাদ্দ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানই কাজ শুরু করেনি, ফলে মুখ থুবড়ে পড়েছে সম্ভাবনাময় সরকারি প্রকল্পটি। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সিলেট হাইটেক পার্কে তৈরি হচ্ছে দেশের অন্যতম সেরা ব্র্যান্ড র্যাংসের ফ্রিজ। প্রতিবন্ধকতায় পুরোদমে উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি, তবে জন্মের আগেই মরতে বসা সিলেট হাইটেক পার্কের তারাই সবেধন নীলমণি। আমাদের যদি আশেপাশে বিশেষ করে ইন্ডিয়ান 7 সিস্টার যদি আমাদের এরিয়ায় যদি কভার করা যেত, এখান থেকে যদি প্রোডাক্ট দিয়ে ওখানে, তাহলে এইখানে হাইটেকের জন্য কোনো সমস্যা হবে না, যে কোনো ধরনের ইনভেস্টর এখানে আসবে। নতুন কর্মসংস্থান, প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়ানো এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে সিলেটের হাইটেক পার্কের অবকাঠামোগত কাজ শেষ হয় 2023 সালে। পার্কের এলাকা প্রায় 163 একর। এ পর্যন্ত প্রযুক্তি নির্ভর উৎপাদনকারী প্রতিষ্ঠান, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, হাসপাতালের মতো 14টি প্রতিষ্ঠান জমি বরাদ্দ নিলেও বাস্তব বিনিয়োগে তাদের অনাগ্রহ। ধুঁকতে থাকা হাইটেক পার্ক নিয়ে হতাশ স্থানীয়রাও। হাইটেক পার্কে গত 7-8 বছর ধরে আমরা শুনছি যে এখানে কর্মসংস্থান হবে 50,000 মানুষের। হাইটেক পার্ক তো কোম্পানিগঞ্জের জন্য একটা আশীর্বাদ হিসাবে ছিল। সবার সহযোগিতা থাকতে হবে, একটা জিনিস দাঁড় করতে হবে, যেমন বিদ্যুৎ, গ্যাস, এটার বিষয়ে প্লাস স্থানীয় যে লোকজন, তারাও অনেক সময় অনেকটা বেরিয়ার করে। যেমন কেউ কাজ করতে গেলে তারা ছাড়া বালু দিতে পারবে না, তারা ছাড়া ইট সাপ্লাই করতে পারবে না, সাপ্লাই করতে পারবে না। এরকম বহুত কিছু আছে, এটা আসলে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে না, বিনিয়োগকারীদের আরো ভয় দেখানো হয়। বিনিয়োগকারীরা মনে করছেন, সরকার আন্তরিক হলে সহজেই ঘুরে দাঁড়াতে পারে অপার সম্ভাবনার এই প্রকল্পটি। তাতে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে তৈরি হবে বিপুল কর্মসংস্থান। যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, এখানে কন্ট্রি আমাকে প্রোডাকশন দিতে হয়, পাওয়ার এবং সিকিউরিটি ইস্যু এবং ট্রান্সপোর্ট, এগুলো যদি ঠিক করে ইমপ্রুভ করে, তাহলে আলহামদুলিল্লাহ এখানে সব ধরনের ইনভেস্টর এখানে ইনভেস্ট করতে আগ্রহ দেখাবে। হাইটেক পার্কটির অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। উপযুক্ত কর্মসংস্থানের অভাবে উপজেলাটির সীমান্তবর্তী মানুষ জড়িয়ে পড়েন নানান অবৈধ কার্যকলাপে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। খরচের টাকা উঠাতে গিয়েই হিমশিম খাচ্ছে ভোলার নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা। ধার দেনা যেন পিছু ছাড়ছেই না, তার উপর ঝড়ের সময় জীবনে ঝুঁকি তো রয়েছেই। ভোলা থেকে জেলেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন আফজাল হোসেন। ট্রলারের জ্বালানি টাকা উঠানো বড় চ্যালেঞ্জ। গত 3-4 বছর ধরেই লোকসান হচ্ছে। সাগরে মাছ পেলে টাকা উঠে, না হলে লোকসান গুনতে হয় মহাজনদের। শুধু তাই নয়, ঝড়ের মাঝে ট্রলার ডুবে অনেক জেলেই মৃত্যুবরণ করেন। জেলেদের নেই কোনো সুযোগ সুবিধা, নেই জীবনের নিশ্চয়তা। এসব কথাই জানালেন ভোলার জেলেপাড়ার অসহায় জেলেরা। 3 লাখ টাকা 4 লাখ টাকার বাজার লিয়া যায় মাছ, যদি 10 লাখ 12 লাখ টাকার পাই, খরচ
যায় আমাদের কিছু থাকে, কোম্পানিরও থাকে। কারণ আমরা থাকি না বিদে আমরাও হয় না, কোম্পানিও হয় না। কোম্পানির সম্পদ চালিত যায় লস দেয়, আর আমরা গায়ে খাইটা লস দিই। দ্বীপ জেলা ভোলার চারপাশ মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত এবং প্রায় 70 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর, যে কারণে এই জেলায় জেলেদের সংখ্যা অনেক বেশি। একসময় যে মাছঘাটে ইলিশে সয়লাভ থাকতো, এখন সেসব ঘাটে ইলিশের দেখা কম পাওয়া যাচ্ছে। যদি আল্লাহ মোটামুটি মাছ দেয় তাহলে আমরা সফলতা হবে, আর যদি মাছ না দেয় তো আমরা সেই আবার ঋণগ্রস্তের মধ্যে আমরা ফিরে যাবো। একটা বুটের 50,000, স্টাফের 50,000, 60,000, 70,000 টাকা দিতে হয়, আবার সাগর যাইতে আবার এখন আবার নতুন করে আবার টাকা দিয়ে দিব। আমরা যারা ব্যবসা করতেছি আমাদের ব্যবসাগুলি সঠিকভাবে পালন করতে পারে, আমাদের মাছগুলি যাতে পরিবহনের সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেইটা প্রত্যাশা করি। এদিকে ইলিশ কম পাওয়ার জন্য নিষিদ্ধ জালগুলোকে দুষছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। নিষিদ্ধ জাল জব্দে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। যতগুলো আর্টিসানাল নৌযান আছে সবগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের নিয়মিত মামলা রয়েছে। কিছু আইনের ফাঁকফোকর দিয়ে তারা আবার এই বোটটা নিয়ে সমুদ্রে যায়। আমরা আবার যখন তাদেরকে কাছে পাই তখন কিন্তু তাদের বিরুদ্ধে আবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। অন্যদিকে জেলেরা প্রায় সময় নৌ পুলিশ ও কোস্টগার্ডের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হন বলে ক্ষোভ প্রকাশ করেন। এমন হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে সীমান্তের শূন্য রেখার ওপারে 4 ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়। ফলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যই সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ সহ বিভিন্ন দফতরে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে এই সরকার। বিরোধী দলীয় নেতা আরও বলেছেন, 24 জুলাইয়ের আন্দোলন এবং আত্মত্যাগের কারণেই 2026 সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেদিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামিক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশের সকল রাজনীতিবিদকে দায়িত্বশীল এবং জনমুখী রাজনীতি করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট ইনকামিং লিডারশিপ ট্রেনিং সেমিনারে তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী আরও বলেছেন, শিক্ষার্থীদের নৈতিকতা এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা সহ বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে নকলের বিরুদ্ধে আগে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকলেও বর্তমান সরকার তা আইনের আওতায় এনেছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী এবং দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা গেলে বাংলাদেশের ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হবে। হিস্ট্রি আমাদেরকে লেসন দিয়েছে। আমরা জুলাই 24-তে আমরা দেখেছি যে দেশের অবস্থা কি হয়। সেখান থেকে আমাদের সকল পলিটিশিয়ানকে শিখতে হবে। পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরও, ওই জুলাই 36-এর শিক্ষার পরও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না কি হবে আগামী ভবিষ্যৎ। কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাসের বিতরণ লাইনের অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই একটি চুন কারখানা পরিচালিত হচ্ছিল। অভিযানে অবৈধ সংযোগের সরঞ্জাম জব্দ করে গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনায় 6 মাসের গ্যাস বিল এবং জরিমানা বাবদ 1,61,24,224 টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত 2 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদরের মীর কাদিমে দখল দূষণে হারিয়ে যাওয়া 100 বছরের পুরনো নয়নের খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে সাথে নিয়ে খাল পরিদর্শন করে মন্ত্রী বলেছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের দুই পাশে গাইডওয়াল এবং ফুটপাত করে সৌন্দর্য বর্ধন করে দেওয়া হবে। নয়নের খাল সহ মুন্সিগঞ্জের সকল খাল খনন কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে বলেও জানান মন্ত্রী। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা তৈরি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এই খাল পুনর্খনন চলবে, অবৈধ উচ্ছেদও চলবে। ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থ সহায়তা প্রাপ্তির চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সড়ক দুর্ঘটনা রোধে আলোচনায় প্রতিমন্ত্রী বলেছেন, বেশিরভাগ সড়ক দুর্ঘটনা কারণ অসতর্কতা। এছাড়া মহাসড়কে অবৈধ দোকানপাট থেকে শুরু করে রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করতে দেখা যায় বিভিন্ন স্থানে। আলোচনা শেষে দুর্ঘটনায় নিহতদের 34 পরিবারকে 5 লাখ এবং আহত 16টি পরিবারের মধ্যে 1 থেকে 3 লাখ টাকা করে মোট 1,96,00,000 টাকার চেক বিতরণ করা হয়। শেরপুরে খাদ্যবান্ধব 33 টন চাল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাপাতুলিস্থ জেবিন রাইস প্রসেসিং এর গোডাউনে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় চলতি বছর জুন মাসে সরকারি খাদ্য বান্ধব চালের সিলমোহরকৃত 33 টন চাল পাওয়া যায়। অন্যত্র পাচারের উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের 50 কেজি ওজনের 500 বস্তা এবং 30 কেজি ওজনের 270 বস্তা সহ মোট 770 বস্তায় ভর্তি 33 টন চাল রয়েছে। পরবর্তীতে চালগুলো জব্দ এবং গোডাউনের মালিক মোহাম্মদ বোরহানুদ্দিনকে আটক করা হয়। চট্টগ্রামে 1 ঘন্টার বৃষ্টিতে নগরীর কয়েকটি নিচু এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকালে ভারী বর্ষণ শুরু হলে কিছু নিচু জায়গায় সাময়িকভাবে পানি জমে, তবে বৃষ্টিপাত কমতে থাকায় ও মহানগরীর বিভিন্ন খাল নালা পরিষ্কার করার কারণে দ্রুতই নেমে যাচ্ছে জমে থাকা পানি। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ, চৌমোহনী, আগ্রাবাদের কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কম ছিল, তবে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় কাতালগঞ্জ সড়কে সেতু নির্মাণের কাজ চলার কারণে জলাবদ্ধতা প্রকট হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নোয়াখালীর বেগমগঞ্জে কলেজ ছাত্র জুবায়ের হোসেন ওরফে রাকিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর জাকান মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে গত 30 মে রাতে রাকিব ও তার ভাইয়ের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর হত্যাকারীদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। হত্যা মামলা ধামাচাপা দিতে ওই ঘটনাকে ইস্যু করে তাদের বিরুদ্ধে একটি অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা এবং হয়রানিমূলক বলে অভিযোগ করেছেন বক্তারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে জেলার চৌহালি এবং গাজীপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা। পানি বাড়ায় প্রতিদিনই চরাঞ্চল প্লাবিত হচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় 12 সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। জাবালি নূর ফাউন্ডেশন পরিচালিত 11টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া কৃতি 223 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সকালে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠান অতিথিরা সত্যনিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে সৃজনশীলতা এবং দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। জাবালি নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদিন, জাবালি নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সাভার মডেল কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি মিনার প্রাঙ্গণে প্রথম জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বেলুন পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। প্রতিযোগিতায় 18টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আগামী 21 জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ।
ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।